আমার প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্নস্মৃতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মৃত্যুঞ্জয় মাইতি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌতবিজ্ঞান পার্ট 2 নবম শ্রেণী, অর্থাৎ ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া হয়েছিল, এর আগে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে। যদি আগের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো, 5 to 10-এর সমস্ত ক্লাসের সমস্ত বিষয়ের ভিডিওই আমাদের চ্যানেলে ছাড়া আছে। যদি অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখে নাও আর নির্দিষ্ট বিষয়ের খাতায় লিখে নাও। তো চলো আজকে আমাদের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো আগে কী কী দিয়েছে দেখো। একের প্রশ্ন দিয়েছে সত্য মিথ্যা বিচার করো। কি আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। তারপর 2 দিয়েছে দেখো ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি। 3 প্রশ্ন দিয়েছে দেখো বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন। 4 প্রশ্ন দিয়েছে দেখো রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এই 4টে প্রশ্ন তোমাদের করতে দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক হিসাবে। তো আজকে দেখো কি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে কীভাবে সলভ করেছি দেখো, ভালোভাবে দেখে নেওয়ার পর বোঝার পর অবশ্যই তারপর খাতায় লিখবে। তাহলে প্রথম প্রশ্ন কি দিয়েছিল, সত্য মিথ্যা বিচার করো। আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। আগে তোমাদের সবাই আশা করি জানো যে আইসোবার কাকে বলা হয়। আইসোবার মানে হচ্ছে যাদের ভর সংখ্যা এক কিন্তু পরমাণু সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা এক, তাদেরকে বলা হয় কি আইসোবার, একে অপরের আইসোবার। দুটো যদি আইসোবার যেরকম এ আর সি এর মধ্যে এর ভর সংখ্যা হচ্ছে 40 আর সি এর ভর সংখ্যা হচ্ছে 40, কিন্তু এর পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক সি এর পরমাণু ক্রমাঙ্ক কত বা পারমাণবিক সংখ্যা কত 20 আর এ আর এর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত 18। এরা হচ্ছে একে অপরের আইসোবার, পরস্পরের আইসোবার। অর্থাৎ ভর সংখ্যা ওপরেরগুলো এইগুলো ভর সংখ্যা, এগুলো এরও 40 এগুলো হচ্ছে ভর সংখ্যা, কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো আলাদা আলাদা আছে। এইগুলোকে পরস্পরের আইসোবার বলা হয়। তো আমাদের এখানে লিখেছি কীরকম করে দেখো, আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়। এই কথাটি উপযুক্ত উদাহরণের সহযোগে বা উদাহরণের সাহায্যে নিম্নে আলোচনা করা হলো। দেখো কি লিখেছি, ভর সংখ্যা এ আর এর ভর সংখ্যা 40 আর নিচে দিয়েছে 18। দেখো পারমাণবিক সংখ্যা ও সি এর ভর সংখ্যা কত 40 আর পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত 20। পরস্পরের আইসোবার, একেবারে আইসোবার, ভর সংখ্যা এক বলে। কিন্তু এ আর অর্থাৎ তার ভর সংখ্যা 40 আর 18, এর ভর সি এ অর্থাৎ 40 8 20 এর ভর অপেক্ষা সামান্য বেশি। কীরকমভাবে বের করতে হবে সেটা দেখো, একটি প্রোটনের প্রকৃত ভর আমরা সবাই জানি যে একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.0073 ইউ। একটা প্রোটনের ভর হচ্ছে এটা, এবং একটি নিউটনের ভর প্রকৃত ভর কত 1.0087 ইউ। এটা হচ্ছে নিউটনের প্রকৃত ভর। একটা প্রোটনের ভর এটা আর নিউট্রনের ভর এটা। তাহলে অতএব আমরা কি লিখেছি দেখো, আগে এর ভর সংখ্যা নির্ণয় করে নেবো, এর প্রকৃত ভর নির্ণয় করে নেবো। প্রকৃত ভর নির্ণয় করলে তবে দুটোর মধ্যে পার্থক্যটা কি আমরা তবে বুঝতে পারবো। এখানে বলছে ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা সমান কিন্তু ভরটা সমান নয়। ভরটা যে সমান নয় এই কথাটাকে প্রমাণ করতে গেলে ভরটা নিশ্চয়ই বের করতে হবে। তাহলে আমাদের কী বের করবো দেখো, তাহলে অতএব এ আরটা লিখেছি, তার ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, এর প্রকৃত ভর 18টি প্রোটনের ভর, অর্থাৎ 18 এটা হচ্ছে প্রোটনের ভর, এইটা প্রোটন দেখো। তারপর প্লাস 22টি নিউটনের ভর। এই 22টি নিউটনটা কোথা থেকে পেলাম, 18 থেকে 40 বিয়োগ করলে যেটা বের হবে সেটা হলো, অর্থাৎ প্রোটন থেকে তার ভর সংখ্যা যদি বিয়োগ দেওয়া হয় সেটা হচ্ছে নিউটনের ভর, নিউটন বের হয়। তাহলে 22টি নিউটন বের হয়েছে, তাহলে 40 থেকে 18 বিয়োগ দিতে সেটা বার হয়েছে
22, এটা হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে 22টি নিউটনের ভর কত হবে নির্ণয় করব। আর 18টি প্রোটনের ভর, 18টি প্রোটন ছিল, 18টি প্রোটনের ভর আমরা নির্ণয় করব। তাহলে একটা প্রোটনের ভর দেখো এখানে লিখে দিয়েছি, একটি প্রোটনের ভর এত, তাহলে 18টি প্রোটনের ভর কত হবে, তাহলে 18 ইন্টু এটা আমি আগে দিয়েছি, পরে 18 দিয়েছি, তা তোমরা 18 আগে দিতে পারো, এটা পরে দিতে পারো। তাহলে একটি প্রোটনের ভর এত বলে তাহলে 18টি প্রোটনের ভর কত হবে, 18 সঙ্গে গুণ করতে হবে। আর 22টি নিউটনের ভর, একটি নিউটনের ভর যদি এত হয় তাহলে 22টি নিউটনের ভর কত হবে, 22 দিয়ে তাকে গুণ করতে হবে। তাহলে যদি এই দুটোকে নাম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও রাখো অসুবিধা নেই, তাহলে এটা থেকে যেটা বার হবে, এটা থেকে যেটা বার হবে, দুটো যোগ মানে দুটো গুণ করে যদি যোগ করা হয় সেটা তখন বের হবে কত, 40.3228 ইউ। এটা হচ্ছে আমাদের ওই এর ভর, এর প্রকৃত ভর বের হলো। এবার এরটাও যদি একই বার হয়, এটাই যদি বের হয় তাহলে ঠিক আছে, আর যদি আলাদা বের হয় তাহলে জানতে হবে কথাটা ঠিক, যে ভর সংখ্যা ভর সংখ্যা এক কিন্তু ভর সমান নয়। এর ভর বের হলো, তাহলে এর প্রকৃত ভর কত বের হলো এটা। এবার সি এর কত ভর হবে দেখো, সি এর প্রকৃত ভর কি হবে, এখানে প্রোটন সংখ্যা কত আছে, প্রোটন কটা আছে 20, তাহলে 20টা প্রোটনের ভর 20 ইন্টু কত হবে, 20 ইন্টু 1.0073, তাহলে 1.0073 এটা লেখা হয়েছে, তাহলে 1.0073 এটা লেখা হয়েছে, 20 সঙ্গে গুণ করতে হবে। আর এদিকেরটা কত হবে, তাহলে 1.0087, সেই যেরকমভাবে এখানে দেওয়া হয়েছিল দেখো এখানে নিউটনের ভর, তাহলে এখানে নিউটনটা কীভাবে বের হলো, নিউটনটা নিশ্চয়ই বুঝতে পারছো, 20 থেকে 40 বিয়োগ করলে যেটা হবে, প্রোটন থেকে ভর সংখ্যাটা বিয়োগ করতে নিউটন বার হচ্ছে 20টি নিউটনের ভর, তাহলে 20টি নিউটনের ভর এত ইউ। তাহলে এখানে কি লেখা যায়, যে এইটা তুমি গুণ করবে, এটা গুণ করলে যেটা যোগ করলে যেটা বের হবে সেটা হলো 40.32 ইউ, এটা বের হবে। এরপর কি লেখা যায়, সুতরাং তাহলে ভর দেখো আলাদা হলো, এর হলো 40.3228 হয়েছে, আর এর হয়েছে 40.32 ইউ। তাহলে এটা আলাদা হলো, ভর সংখ্যা এই ভর আলাদা হলো, তাহলে ভর সংখ্যা এক, এরও 40, কিন্তু ভর বার হলো, এর ভর বার হলো 40.3228, আর এর 40.32, তাহলে আলাদা হলো। তাহলে কি দেখা গেল, সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং দেখা গেল যে আইসোবারগুলির ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়, অর্থাৎ ভরগুলো আলাদা, এর ভর হচ্ছে এটা আর এর ভর হচ্ছে এটা। তারপর দেখো পরের প্রশ্ন কি ছিল, দেখো ওজনের বাক্সের বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখার কারণ কি। অ্যান্সার দেখো, সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভর 5:2:2:1 অনুপাতে রাখা হয়, যাতে 10 mg অর্থাৎ 10 মিলিগ্রাম থেকে 211.11 গ্রাম অর্থাৎ 211.11 গ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর এদের সাহায্যে মাপা যায়, মানে সহজে মাপার জন্য এই প্রসেসটা অবলম্বন করা হয়। পরের প্রশ্ন কি ছিল, দেখো বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন। উত্তরটা কি হবে, এটা 3 দাগের প্রশ্ন। উত্তর কি দেখো, এরোপ্লেন আকাশে ওড়ার সময় তার বড় বড় পাখা বা ব্লেড দুটি দিয়ে বায়ুর ওপর বল প্রয়োগ করে, ফলে অর্থাৎ এরোপ্লেনের পাখা বা ব্লেডগুলো এমনই যে যখন গতিবেগে কোনো এরোপ্লেন যায় এমনইভাবে গঠনটা তৈরি করা হয়েছে, সামনের দিক থেকে চাপ প্রয়োগ করে পিছনের দিকে বাতাস বের করে দেয়, তাতে করে বাতাসে চাপ প্রয়োগ হয় এবং সামনের দিকে যেহেতু এরোপ্লেনটা আগিয়ে যায় আর পিছন দিক থেকেও বাতাস তার উপরে বল প্রয়োগ করে এরোপ্লেনকে সামনে আগিয়ে চলতে সাহায্য করে, ফলে বায়ু ও এরোপ্লেনের ব্লেডের ওপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলই এরোপ্লেনকে
আকাশে উঠতে সাহায্য করে। অর্থাৎ প্রতিক্রিয়া বল পরস্পর এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, তোমরা সবাই জানো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যেরকমভাবে এরোপ্লেনের ব্লেডটা বা পাখাটা বায়ুর উপর চাপ প্রয়োগ করছে, সেরকম বায়ুও এরোপ্লেনের ব্লেডের ওপরে চাপ প্রয়োগ করছে, সমানভাবে চাপ প্রয়োগ করছে। তার জন্য কি হচ্ছে, এই প্রতিক্রিয়া বলই এরোপ্লেনকে আকাশে উঠতে সাহায্য করছে। কিন্তু বায়ুশূন্য স্থানে এরোপ্লেন তার ব্লেড দুটি দিয়ে অর্থাৎ পাখা দুটি দিয়ে বল প্রয়োগ করলেও বায়ু না থাকার জন্য কোনো প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় না। বায়ু নেই তো কিসের ওপর চাপ সৃষ্টি করবে? আর বাতাসই বা কীভাবে এরোপ্লেনের ওপর চাপ সৃষ্টি করবে? বাতাস যদি না থাকে তাহলে এই প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে না, যেটা এরোপ্লেনের ব্লেডের নিচের দিক থেকে ব্লেডের ওপরে চাপ সৃষ্টি করবে। এই কারণে জন্যই বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না। এটা হলো বায়ুশূন্য স্থানে কেন এরোপ্লেন উঠতে পারে না তার উত্তর। পরের প্রশ্ন ছিল, দেখো, রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণু অধিকাংশ স্থানই ফাঁকা? উত্তর দেখো, এটা পরীক্ষাটা প্রথমে দিয়ে দিয়েছি, খানিকটা দেবার পর সেটা বুঝিয়ে দিয়েছি, এইভাবেই তোমরা লিখবে। দেখো, রাদারফোর্ড একটি বায়ুশূন্য নলে 0.004 মিলিমিটার বেধ সম্পন্ন একটি সোনার পাত রেখে তার মধ্য দিয়ে তীব্র গতি সম্পন্ন আলফা রশ্মি পাঠান। ওই পাতের ঠিক পিছনে চক্রাকারে প্রতিপ্রভ জিঙ্ক সালফাইড পর্দা রেখে লক্ষ্য করেন যে অধিকাংশ আলফা রশ্মি কোনো কোনো বিক্ষেপণ ছাড়াই পাত ভেদ করে চলে যায়। খুব কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। 20,000 বারের মধ্যে একটি আলফা কণা যে পথে যায় আবার সেই পথেই ফিরে আসে। তাহলে কি বলছে, এর পরের কি বোঝা যাচ্ছে? এই পরীক্ষার পর রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে যেহেতু ধাতব পরমাণুর সমবায়ে গঠিত এবং অধিকাংশ আলফা কণা পরমাণুগুলিকে ভেদ করে সোজা বেরিয়ে যায়, সুতরাং পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। যেহেতু বেরিয়ে যাচ্ছে কিন্তু ফিরে এলেও খুব কম ফিরে আসে, অর্থাৎ পরমাণু নিরেট নয়, মানে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা বা ফাঁপা। তো আজকে তোমাদের যে কটা প্রশ্ন দেওয়া হয়েছিল ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স পার্ট 2 সবকটা নিয়ে আলোচনা করা হলো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সুস্থ থেকো, ভালো থেকো।